8.8 মাত্রার ভূমিকম্পে রাশিয়া জাপানে সুনামির আঘাত, যুক্তরাষ্ট্রের হাওয়াইতে আছড়ে পড়ছে ঢেউ, দেশে দেশে সতর্কতা। পাচার হওয়া সোয়া 6,000 কোটি টাকার সম্পদ জব্দ, সংশ্লিষ্ট দেশগুলোর আদালতে। অর্থ ফেরাতে চলছে আইন সংশোধনের কাজ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে খালাস পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক, ট্রাইব্যুনালের রায় বাতিল। সাত দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, আবু সাইদ হত্যা মামলায় চলছে আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি। সারা দেশে বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান আইজিপির। রাজধানীতে অভিযানে 186 জন গ্রেফতার। রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে 8.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এরপর আঘাত হেনেছে সুনামি। সেখানকার বন্দর শহর সেভেরো কুরিলস্কের কিছু অংশ প্লাবিত হয়েছে সুনামির ঢেউয়ে। জাপানের কিছু অঞ্চলেও আঘাত হেনেছে সুনামি। 20 লাখের বেশি মানুষকে সরে যেতে বলা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আছড়ে পড়ছে ঢেউ। 8.8 মাত্রার ভূমিকম্প, এরপর সুনামির আঘাত রাশিয়ার পূর্ব উপকূলে। বুধবার সকালে কামচাটকা উপদ্বীপে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প, যাতে ভেঙে যায় বেশ কিছু ঘরবাড়ি। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রাশিয়ার পেট্রোপাভলভস্ক কামচাটস্কি শহর থেকে 136 কিলোমিটার পূর্বে আঘাত হানে ভূমিকম্পটি। এরপরই 10 থেকে 13 ফুট উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে বন্দরনগরী সেভেরোকুরিলস্কে, যাতে প্লাবিত হয় অনেক এলাকা। নিম্নাঞ্চল থেকে উঁচু স্থানে সরে যেতে বলা হয় স্থানীয় বাসিন্দাদের। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে সাখালিনের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে। বড় বিপর্যয় এড়াতে সেখানে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সংযোগ। রাশিয়ায় ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা। একে একে সুনামি সতর্কতা দিতে থাকে জাপান, যুক্তরাষ্ট্রের হাওয়াই, চীনের কিছু অংশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডরের গোলাপাগোস দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন অঞ্চল। পরবর্তীতে জাপান, হাওয়াই ও আলাস্কাতে আঘাত হানে সুনামির ঢেউ। জাপানের অন্তত 20 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সরিয়ে নেওয়া হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব কর্মীকে। দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জনগণকে প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুনামির প্রভাবে চীনের উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। জনগণকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পটিকে বিশ্বের ইতিহাসে 6ষ্ঠ ভয়াবহতম ভূমিকম্প বলে দাবি করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও টেকটনিক বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিশেভস্কি। 1952 সালে কামচাটকায় আঘাত হেনেছিল শক্তিশালী পঞ্চম ভূমিকম্পটি। রাখি জেসমিন, চ্যানেল 24। গেল এক বছরে বিভিন্ন দেশে পাচার হওয়া সোয়া 6,000 কোটি টাকার সমমূল্যের সম্পদ জব্দ করেছে সংশ্লিষ্ট দেশগুলোর আদালত। ফলে সম্ভাবনা তৈরি হয়েছে সেসব সম্পদ ফিরিয়ে আনার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুই দেশের আইনি কাঠামোর ভিত্তিতে। গেল 1.5 দশকে লুটপাটের অন্যতম নজির হয়ে উঠেছে ব্যাংক খাত ঘিরে। ঋণের নামে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে গুটি কয়েক গোষ্ঠী লুটে নেয় বিপুল পরিমাণ অর্থ, যার বড় একটা অংশই পাচার হয় বিভিন্ন দেশে। সরকার পরিবর্তনের পর এসব অনুসন্ধানে সোচ্চার হয় কেন্দ্রীয় ব্যাংক, বিএফআইইউ সহ একাধিক সংস্থা। যাচাই বাছাই শেষে 11টি বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান। গঠিত হয় টাস্কফোর্স, তথ্য চেয়ে পাঠানো হয় একাধিক দেশের আর্থিক গোয়েন্দা সংস্থায়। বিএফআইইউর দাবি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিট, সালমান এফ রহমানের বেক্সিমকো, নাসা, সামিট, জেমকন সহ অন্তত 6টি গ্রুপের বিদেশে থাকা ব্যাংক হিসাব, স্থাবর সম্পত্তি ও শেয়ার জব্দ করেছে সংশ্লিষ্ট দেশের আদালত। বিভিন্ন দেশের মুদ্রায় বিনিময় হার হিসেবে টাকার অঙ্কে যা সোয়া 6,000 কোটি। যদিও এমন অগ্রগতিতে সন্তুষ্ট নন বিশ্লেষকরা। অ্যাট দ্য এন্ড আপনি ধরতে পারেন না, বা লোকদেরকে আমি জেলে নিতে পারছি না, বা টাকাটাকে আমি রিকভার করতে পারছি না, অথবা ফাইন করতে পারছি না যার যে প্রতিষ্ঠান বা যারা জড়িত, ইন্ডিভিজুয়াল হোক, এন্টিটি হোক। তো এটা যদি আপনি কম্পেয়ার করেন,
সারা পৃথিবীর অনেক দেশ যেগুলো ভালোভাবে এনফোর্স করছে তাদের তুলনায় কিন্তু আমরা সেই পর্যন্ত করতে পারিনি। এইখানে যা যা অ্যাসেট আছে পুরো অ্যাসেট ইমিডিয়েট সরকার ক্রোক করতে হবে, সরকার বাজেয়াপ্ত করতে হবে, তারপরে সেটা অকশনের মারফত প্রপোর্শনেটলি যার যেখানে যা লায়াবিলিটিস আছে, যে ব্যাংকে আছে নন ব্যাংকে আছে, যার যেটা প্রপোর্শনেটলি সেটা ভাগ করে দেওয়াটাই হলো বেসিক। বিএফআইইউ বলছে জব্দ হওয়া অর্থ ফেরাতে চলছে আইন সংশোধনের কাজ। এরপর নিয়োগ দেওয়া হবে বিদেশে মামলা পরিচালনার জন্য আইনি সহায়তা প্রতিষ্ঠান। তবে অর্থ ফেরত আনার চেষ্টার পাশাপাশি নতুন পাচার ঠেকানোর ওপর গুরুত্ব দিতে চান এই বিশ্লেষক। অ্যাজ এ হোল ট্রেডের যত রেগুলেশন আছে পুরো সিস্টেমটাকে এনফোর্স করা। আর আইনি সংস্কারের সাথে আরেকটা জিনিস লাগবে, কাউন্টার পার্টির সাথে আপনি কিভাবে ব্যাপারটা আর্গিউ করছেন, আপনার তাদের সাথে এগ্রিমেন্টগুলো আছে কিনা, যার সাথে ওই সমস্ত দেশের সাথে এগ্রিমেন্ট আছে কিনা, তারা কতটুকু আপনাকে ভ্যালু দিচ্ছেন, রেসপন্স করছেন। সো এই পুরো জিনিসগুলো যদি কনসিডার না করেন তাহলে সমস্ত টাকা পয়সা ফিরিয়ে আনা, তাদের উপর রাইট কাইন্ড অফ প্রেশার ক্রিয়েট করা এত সহজ না। বিভিন্ন উৎসের হিসেবে গেল 1.5 দশকে কেবল ব্যাংক ব্যবস্থা থেকেই লুটপাট হয়েছে 2 লাখ কোটি টাকার উপরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ রায় দেন। একই সাথে ট্রাইব্যুনালের রায়ও বাতিল করে দেন সর্বোচ্চ আদালত। গত 8 জুলাই মোবারক হোসেনের করা আপিলের শুনানি শুরু হয়। এর আগে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়ে 2014 সালের 24 নভেম্বর রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণ হয়। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন CMM আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ রিমান্ডের আদেশ দেন। রায় দেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তুলে গেল 19 আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম। আবেদনে খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগ আনেন তিনি। বলেন, বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং অবসর পরবর্তী ভালো পদায়নের লোভে 2011 সালের 10 মের সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে 2012 সালের 16 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি চলছে। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 6 আসামিকে। এর আগে গতকাল সব আসামির বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 4 জনের নির্দেশে হত্যা করা হয় আবু সাইদকে। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হলে হবে সঠিক সিদ্ধান্ত। গেল 22 জুলাই বেরবির সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 2024-এর 16 জুলাই রংপুরের পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। রংপুরে গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলা মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের ধরা হয়। কিছুক্ষণের মধ্যেই তাদের আদালতে তোলার কথা রয়েছে। গত রোববার ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে গঙ্গাচড়ার হিন্দুপাড়ায় বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্তরা বলছেন, অতর্কিতভাবে একদল মানুষ তাদের বাড়িতে হামলা চালায়, কিন্তু তাদের কাউকেই চেনেন না তারা। এরপরেই জড়িতদের ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলা মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের ধরা হয়। কিছুক্ষণের মধ্যেই তাদের আদালতে তোলার কথা রয়েছে।
গেল ২৪ ঘন্টার সাঁড়াশি অভিযানে রাজধানী থেকে ১৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। জানান, গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৫ জনের মধ্যে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২,২৫,০০,০০০ টাকার চেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার চাঁদাবাজদের বিষয়ে রিমান্ডের পাশাপাশি তদন্তও চলমান রয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা জানান, জুলাই আগস্ট ঘিরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সারা দেশে বিশেষ সতর্কতা নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হবার আহ্বান জানালেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। চ্যানেল 24-কে তিনি জানান, জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। আর গণগ্রেফতারের নামে মানুষকে হয়রানি না করার পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন হিরণ খান। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় স্থবির আওয়ামী লীগের কার্যক্রম। তবে অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সহিংসতা বা হামলার পরিকল্পনা রয়েছে দলটির, এমন তথ্য দিয়েছে গোয়েন্দারা। হামলার শঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদারে দেওয়া হয়েছে নির্দেশনা। যদিও পুলিশ মহাপরিদর্শক চ্যানেল 24-কে জানান, জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। কিছু সেন্স করছে যে নাশকতা হতে পারে, এর জন্য তারা একটা অ্যালার্ট দিয়েছে। নাশকতার আশঙ্কাই ধরে নিয়েছি। তার স্পেশাল ব্রাঞ্চের যে অ্যালার্টটা, এটা তো এরকমই, কোথাও বোমাবাজি করলো, কোথাও একটা আগুন লাগিয়ে দিল, এগুলোই তো করেছে তারা। ঠিকঠাক তো এইভাবেই করে। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পুলিশ প্রধান। আমরা সতর্ক আছি। আমি মনে করি যে জনসাধারণ আমরা ওই দায়িত্বে আছি। আমি মনে করি যে তারা নিশ্চিন্ত থাকুন, আতঙ্কের কিছু নেই। গণগ্রেপ্তারের নামে অতীতে মানুষকে হয়রানির নজির রয়েছে, এবার সেদিকে নজর রাখার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময় এই ধরনের অভিযান পরিচালনা করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও কখনো কখনো একেবারে নিরপরাধ বা নিরীহ মানুষও কিন্তু এই ধরনের অবস্থার ভুক্তভোগী হয়। কিন্তু এবারের বাস্তবতায় এই কোনো নিরপরাধ কিংবা নিরীহ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়। চলতি বছর 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দিনের বৈঠক শেষ করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ওয়াশিংটনে বাংলাদেশ সময় রাত 12:30টায় শুরু হয় আলোচনা, যা চলে বুধবার ভোর 5:30টা পর্যন্ত। ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বাণিজ্য উপদেষ্টা ছাড়াও বৈঠকে অংশ নেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠক থেকে ইতিবাচক শুল্ক হার পুনর্বিবেচনার আশা করছে বাংলাদেশ। 3 দিনব্যাপী আলোচনা শেষ হবে বৃহস্পতিবার। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা 1 আগস্ট থেকে কার্যকর হবার কথা। 30 জুলাই 2024, প্রতিবাদ যেদিন রং ছুঁয়ে ছড়িয়ে পড়েছিল পুরো দেশ জুড়ে। প্রোফাইলে ছবি বদলে লাল রঙে সেদিন চুপ থাকাকে বয়কট করেছিল মানুষ। শোকের কালোর বিপরীতে ফেসবুকের স্ক্রিন জুড়ে সেদিন লাল শুধু বিপ্লব ছিল না, ছিল সত্য বলার ভয় ডরহীন ভাষাও। রাজপথে এক দফা এক দাবির অক্সিজেনও ছিল এই লাল। আরও জানাচ্ছেন নীল মাহবুব। সেদিন কোনো স্লোগান ছাড়াই একটা রং হয়ে উঠেছিল সরব বিদ্রোহ। স্বৈরতন্ত্রের কালোর বিপরীতে গণ অভ্যুত্থানের লাল। ভয় আর চুপচাপ থাকা দুটোকেই মানুষ সেদিন মুছে দিয়েছিল আঙ্গুলের স্পর্শে।
যদিও রক্ত ছিল না কারো হাতে, শার্টে কিংবা বুকে, কিন্তু বারুদ সম প্রতিবাদে মানুষের বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ সেদিন হয়ে উঠেছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাত। লাল লাভায় ভেসে গিয়েছিল নীল মুখবন্ধের বৃত্তাকার পৃথিবী, যেটা শুনেছিল পুরো রাষ্ট্রযন্ত্র। একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সেদিন হয়ে উঠেছিল ক্ষমতার রক্তচক্ষুর বিপরীতে বলতে না পারার জ্বালাময়ী মাই। আর একটি রং বাক স্বাধীনতার আগ্নেয়াস্ত্র। অনলাইনের যে ক্ষোভের উদ্গীরণ সেদিন অফলাইনকে দিয়েছিল গণজোয়ারের শক্তি আর সিস্টেমকে হুঁশিয়ারি হুঙ্কার। জাতীয় পতাকায় সবুজের মধ্যে সূর্যের রংটা লাল, রক্তের রং লাল, বিপ্লবের রং লাল। শহীদ আবু সাইদ থেকে শুরু করে ফারহান, ফায়াজ, মুগ্ধ, রিয়া পর্যন্ত তারা প্রত্যেকে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিলেন। সেই রক্তেরও প্রতীক তো এই লাল। এবং এই সব কিছু মিলে আমাদের স্বাধীনতা, আমাদের প্রতিবাদ, আমাদের দ্রোহ, আমাদের বিপ্লব সব কিছু এই লালে এসে মিলেছিল। এবং যখন সবাই আসলে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে এই লালে লাল সয়লাভ হয়ে গেল, তার প্রভাব আমরা দেখেছি 2 তারিখে দ্রোহযাত্রায়, দেখেছি 3 তারিখের সেই ঐতিহাসিক সমাবেশে যেখান থেকে এক দফার ঘোষণা আসলো। 1 বছর পর অনেকেরই প্রশ্ন, সেদিন ফ্রেম বদলেছিলাম আমরাও, কিন্তু এখন প্রোফাইল ছবি তো বদলায়, সাথে সিস্টেমও কি? কেননা লাল হওয়া মানে শুধু যে একটা রং নয়, একটা সময়ের দায়ও। অভ্যুত্থানের পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে সকলের মধ্যে সহমর্মিতার পরিবেশটা আরও ঘনীভূত হবে, আরও ঘন হবে, সেটা সত্যি বলতে আমার মনে হয়েছে যে অনেকখানি বিঘ্নিত হয়েছে। একটা পজিটিভ বিষয় হচ্ছে মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন। যে জনগণ আসলে অভ্যুত্থান করেছে, সেই জনগণ কিন্তু আবার তার নিজের এজেন্সিটাকে কোনো না কোনোভাবে অনুভব করে এখন এসে। সেটা আমাদের পরবর্তীকালে কোনো সরকার স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে জনগণের এই ক্ষমতায়নটা অনেক বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে। প্রোফাইলের রং বদলানো সহজ, কিন্তু রাজপথের রক্ত, এই প্রতিবেদন সেই রঙের, স্মৃতির, রক্তের এবং প্রশ্নের, আদতে একটি গণ অভ্যুত্থানের, যেখানে সাধারণের খুব সাধারণ অভিব্যক্তি। 1 বছর পর আপনি কতটা লাল? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী 15টি গ্রামের 5,000 পরিবার। ডুবেছে চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ। কয়েক জায়গায় বন্ধ সড়ক পথে যোগাযোগ। পানি উন্নয়ন বোর্ড বলছে ধুবনি এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে ঢুকেছে পানি। আগামী 24 ঘন্টা পরিস্থিতি স্থিতিশীল থাকার পর কমার সম্ভাবনা রয়েছে।